5ই এপ্রিল সকাল সকাল সাংলার হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম চিটকুলের উদ্দেশ্যে। সাংলাতেও গত রাতে প্রচণ্ড তুষারপাত হয়েছে এবং চিটকুলেও যে হয়েছে সে খবরটাও পেয়েছি। তাই চিটকুলে থাকবার ইচ্ছে থাকলেও জানি না আজকে আমরা শেষ পর্যন্ত চিটকুলে রাত কাটাতে পারবো কি না, কারণ চিটকুল আরো অনেক বেশি শীতল, চিটকুলে আরো অনেক বেশি ঠান্ডা থাকে, এটা আমরা সকলেই জানি। তাই মনে মনে একটা অনিশ্চয়তা নিয়ে প্রাকৃতিক নৈসর্গিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম চিটকুলের দিকে। মাঝখানে একটি গ্রাম এলো, নাম বার্সেরি। সেই বার্সেরি গ্রাম পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম চিটকুলের দিকে। চারিদিকের যে প্রাকৃতিক শোভা, সেখান থেকে মোবাইল ক্যামেরাটা যেন বন্ধ করতেই পারছি না, অনবরত মোবাইলে ভিডিও তুলে যাচ্ছি। এত সুন্দর একটি যাত্রাপথ, জীবনের সেরা যাত্রাপথগুলোর মধ্যে একটি অবশ্যই বলাই যায়। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি চিটকুলের দিকে। চিটকুল যাবার রাস্তাটা একেবারেই সেরকম ভালো নয়, যথেষ্ট বিপদসংকুল বলে মনে হয়েছে। কিন্তু রাস্তার দিকে না তাকিয়ে যদি প্রকৃতির দিকে তাকানো যায়, তাহলেই মনের যত ভয় সংশয় এগুলো দূর হয়ে যায়। কারণ এত সুন্দর শোভা দেখতে দেখতে কোথাও যাওয়া এক অন্য ধরনের অভিজ্ঞতা। হ্যাঁ, কি ভালো লাগছে। শুধু ছিটকুল লেখা আর এটা মুছে গেছে, কত কিলোমিটার সেটা মুছে গেছে। ঘেরা ঘেরা কেন কি জানি। রাস্তায় পড়ে রয়েছে গত রাতের তুষারপাতের চিহ্ন, সাদা সাদা পড়ে থাকা বরফ দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম চিটকুলের দিকে। চিটকুল হলো ভারত তিব্বত সীমান্তের একদম শেষ গ্রাম, বলা যায় ভারতের শেষ গ্রাম চিটকুল। এর পরেই রয়েছে তিব্বত। আমরা এখন ছুটে চলেছি চিটকুলের দিকে। প্রায় পৌঁছে গেছি চিটকুলে। চিটকুল আগে না, চিটকুল এসে গেছি। চিটকুল পৌঁছচ্ছি। চারিদিকে তুষারাবৃত উচ্চ পর্বত শৃঙ্গ দেখতে দেখতে মনে হচ্ছিল যেন ধীরে ধীরে স্বর্গের দ্বারে পৌঁছে যাচ্ছি। আসছি আসছি করতে করতে অবশেষে শেষ পর্যন্ত পৌঁছেই গেলাম চিটকুলে। সাংলা থেকে চিটকুলের দূরত্ব প্রায় 23 কিলোমিটার, কিন্তু পৌঁছতে সময় লাগে 1.5 ঘন্টা খানেকের মতো। আমরা প্রায় সকাল 9টা থেকে 9:30টার মধ্যে বেরিয়েছি। চিটকুলে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 11টা বেজে গেল।
এই যে জস্টেল, ওইদিকে হলো নদী, রেস্টুরেন্টটা কি ওই থাকার জায়গা আর কি। আর একটা কোথাও দেখলাম এই যে দুমতি এইদিকে 21 কিলোমিটার, দেখো দুমতি এইদিকে। এখানে একটা পাঠশালা আছে 500 মিটার এগিয়ে গিয়ে। 500 মিটার এগিয়ে গিয়ে একটি পাঠশালা রয়েছে ছিটকুল গ্রামের ছেলে মেয়েদের জন্য। একটু পরেই দেখতে পাবো আমরা। এই হলো বাসপা রিভার। ছিটকুল ভারতের সবশেষ গ্রাম। ওই প্রান্তে আছে তিব্বত এবং চীন। অদ্ভুত সুন্দর এই জায়গা, চারিদিকে যেমন তুষারাবৃত পর্বত শৃঙ্গ, তার মধ্যে রয়েছে কুলকুল করে বয়ে যাওয়া বাসপা নদী। এই বাসপা নদীর ধারেই এই ছিটকুল গ্রাম, ছোট্ট এই সুন্দর গ্রাম। এখন যেটি দেখা যাচ্ছে সেটি হলো সেই পাঠশালা, যে পাঠশালার কথা একটু আগে বললাম। যখন ছিটকুলে বেড়াতে যাব সেই নিয়ে একটু ইউটিউবে ভিডিও ঘাটাঘাটি করছিলাম, তখন এই পাঠশালার খবরটা দেখতে পেয়েছিলাম, খুবই আনন্দ পেয়েছিলাম। আর এই হলো একদম বাসপা নদীর ধারেই রয়েছে কতগুলো অস্থায়ী ক্যাম্প, যেখানে টুরিস্টরা এসে রাত্রিবাস করেন। বাসপা রিভার। ওই পাটটা কি করে গেল? ব্রিজ দিয়ে যাবো একটু ওই পারে। প্রথম প্রথম এই ক্যাম্পগুলোতেই আজ রাতটা থাকবো বলে ঠিক করলাম। এমনকি ক্যাম্পের যারা মালিক তাদের সঙ্গে কথাও বললাম, সব কিছুই ঠিক হলো, কিন্তু শেষ পর্যন্ত রাতে না থাকবার সিদ্ধান্ত নিলাম, কারণ জায়গাটি খুব একটা নিরাপদ বলে মনে হয়নি। এছাড়াও জলের সমস্যা রয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা ছিল যে আজকে রাতেও তুষারপাত হতে পারে, তো সেক্ষেত্রে আগামীকাল আমাদের এখান থেকে বেরোনোটা একটু সমস্যা হবে। সেই 7-5 ভেবে আমরা আর ছিটকুলে থাকবো না সিদ্ধান্ত নিলাম। সেই সিদ্ধান্তটুকু নিতে আমাদের মোটামুটি দুপুর 1টা বেজে গেছে। এবারে আমরা ছিটকুলের বাসপা নদীর উপরে যে একটি সুন্দর সেতু রয়েছে, সেই সেতুর ওপর থেকে পুরো ভ্যালিটাকে প্রাণ ভরে উপভোগ করলাম এবং নদীর অপর প্রান্তে গিয়ে বেশ কিছুটা সময় কাটালাম। এমনকি প্রাকৃতিক পরিবেশে গান গাওয়াও হয়েছে। সকলে মিলে আনন্দ করে যে মুহূর্তগুলো কাটিয়েছি সেগুলো সবটুকু তো ভিডিওতে সেভাবে রাখা যায় না, কিন্তু মনের মণিকোঠায় চিরজীবনের জন্য সঞ্চিত থেকে যাবে। এবারে দুপুরবেলায় আমরা খাওয়ার জন্য ছিটকুলের কিছু দোকানে খোঁজ করতে লাগলাম। অনেকটা হেঁটে সেখানে দুপুরের খাবার খেলাম। তারপর ধীরে ধীরে 2টো নাগাদ ছিটকুল থেকে বেরিয়ে এলাম। ছিটকুল যাবার পথে পড়েছিল একটি সুন্দর গ্রাম রাকছাম। সেই বাসপা নদীর ধারেই একটি ছোট্ট সুন্দর গ্রাম রাকছাম। তো সেখানে এসে একটি হোটেল পছন্দ করলাম।
সেই হোটেলের জানালা থেকেই এই ভিডিওটা তুলছি। সকালে যখন ছিটকুলে ছিলাম সেখানকার টেম্পারেচার ছিল -7 ডিগ্রি, কিন্তু সৌন্দর্যের কোনো খামতি ছিল না এবং সৌন্দর্য উপভোগ করাতেও খামতি ছিল না। কিন্তু রাতে যদি আরও বেশি তুষারপাত হয় সেই ভয়েতে আমরা ছিটকুলে আর থাকলাম না। ছিটকুল থেকে একটু এগিয়ে এসে রাকছাম বলে ছোট্ট সুন্দর গ্রামে আমরা সারাটা বিকেল কাটালাম। এই হলো বাসপা নদী কুলকুল করে বয়ে চলেছে ছোট্ট এই গ্রামের এক ধার থেকে। সারাটা বিকেল এদিক ওদিক ঘুরে বেড়ালাম, যাকে এক কথায় প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া বলা যায়। প্রকৃতিকে উপভোগ করা, তার সঙ্গে সময় কাটানো, এই নদীর পাড়ে খানিকটা সময় বসে থাকা আপন মনে। এমন সুন্দর দিন জীবনে খুব কম আসে। তারপরে রাকছাম গ্রামেরই একটি ক্যাফেতে গেলাম। মনীষা এগিয়ে তোর কাপটা দেখা। তুমি কি ছবি তুলছো? এরকম কাপে আমি প্রথমে বাটিতে ভেবেছিলাম, এত সুন্দর কাপে, আর ওই দূরে বসে আছে একটা ছোট্ট বোঁদ নিয়ে স্যুপ নিয়ে ছবি তোলার জন্য। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কত সুন্দর পরিবেশে, কত সুন্দরভাবে খাচ্ছি। দেখাও দেখাও, নিচু করো, স্যুপটা দেখাও, স্যুপটা দেখাও। ইয়া, ও খুব সুন্দর, যেমন বাটি তেমন স্যুপ। এই দেখুন বাইরের সব কিচেন খুব সুন্দর। আমরা একটা ক্যাফেতে কফি খেতে এসেছিলাম। এরকম গ্রামের মধ্যে এত মানে কষ্টকর জীবনযাত্রা, তার মধ্যে কি অসাধারণ ব্যবস্থা করেছে এরা, রুচিসম্মত ক্যাফে। নিচে বসে খাওয়ার ব্যবস্থা বা পড়াশোনাও করতে পারবে। খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমাদের, তাই একটু ছবিতে দেখালাম। এই যে সাগর বসে পড়লো, ওনার সহ্য হলো না দাঁড়িয়ে থাকতে। যে উপরে ছাদে যাওয়ার ব্যবস্থা আছে, এখান থেকে আমরা উঠে এসেছি। এই যে করতে থাকো, আসছে। বাচ্চাদের বসে একটু বই পড়তে পারবে, কেউ চাইলে ছবি আঁকতে পারবে, বাচ্চারা এসে বেশ খানিকক্ষণ টাইম কাটাতে পারবে। অলিম্পিয়াডের বইও আছে। মাস্টারমশাই এখন গান গাইতে লেগেছে। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ্ম রাজে হায়, চরণ পদ্ম রাজে হায়, অমৃত জ্যোতি কিবা সুন্দর, পুরে মন কার মিলন চাও বিরোহী।